বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনলাইন ক্লাস পরিচালিত হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে। আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের নির্ধারিত টপিক সংবিধান। শুরুতে জেনে নেওয়া যাক আজকের আলোচনা শেষে আমরা কি কি জানতে পারব। প্রথমেই আমরা জানতে পারব সংবিধান কি, সংবিধান কত প্রকার ও কি কি, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস এবং সবশেষে বাংলাদেশ সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ। এবার শুরু করা যাক আলোচনা। সংবিধান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর সব স্বাধীন রাষ্ট্রই সংবিধান অনুযায়ী চলে। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না। তাহলে সংবিধানটা কি? সংবিধান হচ্ছে এমন কতগুলো নিয়ম কানুনের সমষ্টি যা দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে আমরা জানলাম সংবিধান হচ্ছে কতগুলো নিয়ম কানুনের সমষ্টি যা দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয়। আমরা একটি সংজ্ঞা দেখব। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন, সংবিধান হচ্ছে এমন একটা জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। এরিস্টটল কি বললেন? সংবিধান হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং নিজেই বেছে নিয়েছে। তাহলে সংবিধান কি আমরা জানতে পারলাম সাদামাটা ভাষায়। সংবিধান হচ্ছে কতগুলো নিয়ম কানুনের সমষ্টি যা দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয়। এরপর আসা যাক সংবিধানের প্রকারভেদ। প্রথমত লিখার দিক থেকে যদি আমরা হিসেব করি, সংবিধান দু প্রকার। একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে লিখার দিক থেকে সংবিধান দুই প্রকার, একটি হচ্ছে লিখিত আর একটি অলিখিত। সাধারণত যে সংবিধানের নিয়ম কানুন সাধারণত বলা যায় যে সংবিধান লিখিত আকারে থাকে সেটা লিখিত সংবিধান, আর যে সংবিধানের বেশিরভাগই অলিখিত থাকে কিংবা লেখা থাকে না সেটা হচ্ছে অলিখিত সংবিধান। যেমন বাংলাদেশের সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান। কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানের ধারা উপধারা থেকে শুরু করে সব কিছু লিখিত অবস্থায় আছে। আবার যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান, কারণ সেখানে সংবিধানের কোনো সব কিছুই প্রায় অলিখিত, যেগুলো ক্রমবিবর্তনে ধারায় মানুষ মেনে আসছে। প্রথা রীতিনীতির উপরে নির্ভরশীল একটি সংবিধান হচ্ছে যুক্তরাজ্যের সংবিধান। আবার সৌদি আরবের সংবিধানও অলিখিত সংবিধান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম লেখা দিক থেকে সংবিধান দু প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান আরেকটি হচ্ছে অলিখিত সংবিধান। এবার আমরা আসব পরিবর্তনের দিক থেকে। আবার সংবিধান দু প্রকার, একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান আরেকটি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। তাহলে পরিবর্তনের দিক থেকে সংবিধান হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান আরেকটি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান কি? সাধারণত যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, যে সংবিধান পরিবর্তন করার জন্য আইনসভার একটি নির্দিষ্ট সংখ্যক সদস্যের সম্মতি প্রয়োজন হয়, সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান।
তারপর সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে এমন এক ধরনের সংবিধান যেটি পরিবর্তনের জন্য তেমন জটিল কোনো নিয়মকানুনের প্রয়োজন হয় না, সহজে পরিবর্তন করা যায়। অর্থাৎ যে সংবিধান পরিবর্তন করা অপেক্ষাকৃত সহজতর, সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমরা জানলাম পরিবর্তনের দিক থেকে সংবিধান দু প্রকার আর লেখার দিক থেকে সংবিধান দু প্রকারের। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশেরও রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুন্দর সংবিধান রয়েছে। 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের 10 এপ্রিল বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি গণপরিষদের অধিবেশন আহ্বান করেন। তারপর 11 এপ্রিল 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির সভাপতি হিসেবে ছিলেন ডক্টর কামাল হোসেন। এই সংবিধান প্রণয়ন কমিটি বিভিন্ন সময়ে বৈঠক করে সর্বশেষ 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশের একটি সংবিধান তারা উপহার দেয়। অর্থাৎ 4 নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান প্রণয়ন কমিটি কর্তৃক যে প্রণীত সংবিধান সেটি গ্রহণ করা হয়। তাহলে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। তারপর 1972 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানতে পারলাম যে বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, আর সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। তারপর সংবিধান প্রণয়ন কমিটি কর্তৃক প্রণীত সংবিধান সর্বপ্রথম গ্রহণ করা হয়, গণপরিষদে গ্রহণ করা হয় 4 নভেম্বর, আর সেই সংবিধান কার্যকর করা হয় 1972 সালের 16 ডিসেম্বর। এবার আমরা সংক্ষেপে জানব যে বাংলাদেশ সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি। প্রথমত, আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান 153 অনুচ্ছেদ বিশিষ্ট 11 ভাগে বিভক্ত একটি সংবিধান, যেখানে একটি প্রস্তাবনাও রয়েছে এবং সবগুলোই লিখিত আকারে আছে। তারপর দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান পরিবর্তনের দিক থেকে দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। এই সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য বাংলাদেশের জাতীয় সংসদে একটা নির্দিষ্ট সংখ্যক সদস্যের সম্মতি প্রয়োজন। আমাদের আইনসভার একটি নির্দিষ্ট সংখ্যক সদস্যের সম্মতি ছাড়া আমাদের সংবিধান পরিবর্তন করা যায় না। সুতরাং সেদিক থেকে আমাদের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। তারপরে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বাংলাদেশের সংবিধানে সন্নিবেশ করা হয়। তারপরে মৌলিক অধিকারের সন্নিবেশ। বাংলাদেশ সংবিধানের 26 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত 3য় ভাগের। এই অনুচ্ছেদগুলোতে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারের কথা বলা আছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এখানে জনগণের
মৌলিক অধিকার স্বীকৃত। তারপর এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। তাহলে বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যার নাম হচ্ছে, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, ইংরেজিতে হাউস অব দি নেশন। তারপরে প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি সংবিধান অনুযায়ী প্রজাতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের প্রাধান্য। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস। এখানে সর্বত্রই সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংবিধানের কোনো অংশ যদি অসামঞ্জস্য হয়, কোনো পরিবর্তন কিংবা কোনো সংশোধন যদি অসামঞ্জস্য হয়, তাহলে সেটা যতটুকু অসামঞ্জস্য ততটুকুই বাদ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধানে সাংবিধানিক সংবিধানের প্রাধান্যের কথা বলা আছে। তারপরে ন্যায়পাল। বাংলাদেশ সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ সরকার কর্তৃক একজন ন্যায়পাল নিয়োগের কথা বলা আছে। জাতীয় সংসদ কর্তৃক একটি ন্যায়পাল নিয়োগের কথা বলা আছে, যে ন্যায়পাল হচ্ছে এমন ব্যক্তি যিনি রাষ্ট্রের যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করবেন, কিংবা কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো ব্যক্তির যে কোনো ধরনের অপরাধের, যে কোনো ধরনের অপরাধ কিংবা যে কোনো অসামঞ্জস্যের বিষয়ে তিনি জবাবদিহি করাতে বাধ্য করাতে পারবেন। তাহলে বাংলাদেশের সংবিধানে আমরা জানতে পারলাম যে একজন ন্যায়পাল নিয়োগের কথা বলা আছে, যেটি সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপরে হচ্ছে সংসদীয় গণতন্ত্র। আমরা জানি গণতান্ত্রিক সরকার দু ধরনের, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক সরকার, সংসদীয় সরকার। বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার বিদ্যমান, অর্থাৎ যেখানে একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একদল মন্ত্রিপরিষদ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে, এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ যৌথভাবে তাদের কার্যকলাপের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে। তারপরে বাংলাদেশ সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের জনগণ প্রত্যেকের 18 বছর বয়স হওয়া সাপেক্ষে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে ভোটাধিকার রয়েছে, তারা ভোটাধিকার প্রাপ্ত হন। তারপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। সংবিধানের প্রাধান্যে যেখানে বৈশিষ্ট্যের কথা আমি বলেছি যে জনগণই সকল ক্ষমতার উৎস সংবিধান অনুযায়ী, তাহলে অবশ্যই সেখানে জনগণের সার্বভৌমত্বের কথা বলা আছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে এই হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি। তাহলে আজকের পাঠ থেকে আমরা জানতে পারলাম সংবিধান কি, সংবিধানের প্রকারভেদ, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য। আমি আবারও বলছি বৈশিষ্ট্যগুলো: লিখিত সংবিধান, বাংলাদেশের সংবিধান লিখিত, দুষ্পরিবর্তনীয়, বাংলাদেশের সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। সংসদীয় পদ্ধতির সরকার, সংবিধানের প্রাধান্য, জনগণের সার্বভৌমত্ব, এক কক্ষ বিশিষ্ট সরকার, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তারপরে
রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এগুলো বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপর লেখার দিক থেকে সংবিধান দু প্রকার, একটা হচ্ছে লিখিত, আরটা হচ্ছে অলিখিত সংবিধান। পরিবর্তনের দিক থেকে সংবিধান দু প্রকার, একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, আরেকটি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির কথা আমি বলেছি, যেখানে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর, আর সংবিধান কার্যকর করা হয় 1972 সালের 16 ডিসেম্বর থেকে। পরিশেষে বলে দিচ্ছি, সংবিধান হচ্ছে এমন কতগুলো নিয়ম কানুনের সমষ্টি যা দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে এই ছোট পরিসরে আমরা মোটামুটি বুঝতে পারলাম সংবিধানের প্রকারভেদ, তারপরে বাংলাদেশ সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ। এতক্ষণ ধৈর্য ধরে যদি আমার ক্লাস কেউ শুনে থাকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও অন্য একদিন তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।